কর্মব্যস্ত জীবনের মাঝে পরিবার অথবা বন্ধু বান্ধবদের সাথে 2-3 দিন আনন্দের সঙ্গে প্রকৃতির সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে আমার, আপনার, আমাদের সকলের। সেই রকমই শিমুল পলাশে মোড়া রাঙা এক বসন্তের সকালে আমরা বেরিয়ে পড়লাম এক অজানা জায়গার উদ্দেশ্যে। আমাদের গন্তব্য বর্ধমান জেলার কাটোয়ার কাছে অবস্থিত নয়াচর গ্রাম। গুড মর্নিং, এখন সকাল 7টা বাজে। আমরা বাই রোড যাচ্ছি বর্ধমানের কাটোয়ার কাছে একটা জায়গা নয়াচর। সেখানে একটা ছোট্ট গ্রাম, সেখানে একটা হোমস্টেতে থাকবো আমরা। ডিটেলটা জানবার জন্য দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন সবার সাথে। কলকাতা থেকে ঘন্টা 4 দূরত্বে গঙ্গার পাশে নদিয়া জেলায় এই অপরিচিত গ্রামের নাম নয়াচর। বর্ধমান থেকে কাটোয়া হয়ে, পানুহাট হয়ে, চরপাতাই হাট হয়ে যেতে হবে নয়াচর গ্রাম। নদিয়া থেকে বর্ধমানের সীমানায় অবস্থিত এই গ্রামটি। ট্রেনে আসলে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নামবেন দাইহাট স্টেশন, সেখান থেকে নয়াচর। সড়ক পথে এর দূরত্ব 154 কিলোমিটার। চরপাতাই হাট থেকে 5 কিলোমিটার মতো। কাটোয়া শ্মশান ঘাট কিংবা দাইহাট ঘাটে ওয়াইল্ড রিঅ্যাকশনের বোট থাকে, ওরাই আপনাকে নিয়ে যাবে গন্তব্যে। ব্যান্ডেল কাটোয়া রেলপথে দাইহাটের নিকটবর্তী স্থান এই নয়াচর গ্রাম। প্রশাসনিক দিক থেকে নদিয়ার কালিয়াগঞ্জের আওতাভুক্ত এই জায়গা। এখানকার ডাকঘর পরিষেবা নিয়ন্ত্রিত হয় দাইহাট ডাকঘরের মাধ্যমে। আমরা সড়ক পথে এসে পৌঁছেছি আমাদের গন্তব্যে। প্রকৃতির মাঝে মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ। গ্রামটি চাষবাস নির্ভরশীল। ফসল কাটোয়া বাজারে বিক্রি হয়। এই রিসর্টটির কর্ণধার হলেন শ্রী গণেশ চৌধুরী। উনি ওয়াইল্ড লাইফ অ্যাওয়ার্ড উইনার এবং ন্যাট জিওর সাথে যুক্ত একজন পরিবেশবিদ। উনি এবং ওনার ভাই শ্রী রাজেন্দ্র চৌধুরী অতি দক্ষতার সঙ্গে বিভিন্ন জীবজন্তু এবং পাখি দেখবার জন্য আপনাদের সহযোগিতা করবেন। এখানে থাকবার জন্য রয়েছে মোট 6টি ঘর। এখানে থাকা, খাওয়া, রিভার সাফারি সব মিলিয়ে এক একজনের জন্য দিন প্রতি খরচ পড়বে আপনার 2500 টাকা থেকে 3000 টাকা মতো। জানেন, এত ভালো লাগলো দেখে পাখিরা যাতে এই গ্রাম থেকে হারিয়ে না যায় তাই জন্য পরিবেশের প্রতি ওনারা সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন। এই যে কাঠের বাক্সগুলো দেখছেন আপনারা, এইগুলো ওনারা নিজে হাতে প্রস্তুত করে গাছে গাছে 2-3টে করে লাগিয়ে দিয়েছেন। আর পাখিরাও এই রেডিমেড বাসা পেয়ে বেজায় খুশি। তারাও ঠাঁই নিয়েছে দিব্যি। আমরা বেরিয়েছিলাম সকাল 7টায়, আর এখন ঘড়িতে বাজে 11টা 20 মতো। কাজেই প্রচণ্ড খিদে পেয়েছে একরকম। তার ওপর এত লোভনীয় সব খাবার দাবার থাকলে তো কথাই নেই। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ব রিভার সাফারির উদ্দেশ্যে। ক্ষেতের ধার দিয়ে ধান জমির আল দিয়ে ক্রমশ গুটি গুটি পায়ে এগিয়ে চলব নৌকা বিহারের জন্য। রিভার সাফারির মানেটা আরেকটু পরিষ্কার করে বলি আপনাদের। গঙ্গার বুকে 7টি ছোট বড় দ্বীপ রয়েছে এখানে, এবং প্রতিটি দ্বীপে দেখা মেলে বিভিন্ন ধরনের নাম না জানা পাখি এবং পশুর। কপাল ভালো থাকলে আপনি দেখতে পেতে পারেন গ্যাঞ্জেটিক ডলফিন, সুইট ওয়াটার ক্রোকোডাইল, গোল্ডেন জ্যাকেল, ফিশিং ক্যাট আর নানান ধরনের পরিযায়ী পাখি। গবাদি পশু, চারপাশে সবজির ক্ষেত, গ্রামের কুঁড়ে ঘর, মাটির রাস্তা, এক কথায় গ্রামীণ পরিবেশ আমাদের শহরের মানুষদের কাছে যেন এনে দেয় এক রাশ অক্সিজেন। এই যে রাস্তাটা দেখছেন,
এটাই চলে যাচ্ছে গঙ্গার ঘাটের দিকে। আমরা এখানে এসে পৌঁছে ব্রেকফাস্ট করেই চলে এসেছি নদীর ধারে। আমরা বোটিং করে যাব এবারে ডলফিনের জন্য। যদিও মনে হয় এখন প্রচণ্ড রোদ আছে, বেশ বেলা হয়ে গেছে, এই মুহূর্তে দেখা যাবে কিনা জানি না, তবু একবার ট্রাই করা এসেছি যখন। এই দেখুন আমাদের নৌকা এসেই গেছে। অতএব আমরা বেরিয়ে পড়ব রিভার সাফারির উদ্দেশ্যে। তথাকথিত কোনো ট্যুরিস্ট স্পট নয়, তাই নেই কোনো ভিড় বা হট্টগোল, হোটেল বা দোকান বাজারে ছড়াছড়ি। আছে বিস্তৃত সবুজ মাঠ, গাছপালা, নদী এবং শান্ত গ্রামীণ পরিবেশ। বেশ মজা লাগছিল জানেন, অভিনব এই সাঁতার শেখার পদ্ধতি দেখে। কাটোয়ার নৌকার ঘাট বাঁধাই করা হলেও আমরা যেখানে রয়েছি অর্থাৎ নয়াচর গ্রাম, সেখানকার ঘাট কিন্তু আর 5টা গ্রামের নৌকার ঘাটের মতোই। পাখি দেখার আদর্শ সময় হলো শীতকাল। কাজেই পরিযায়ী পাখিদের দেখা পেতে হলে আপনাকে যেতে হবে শীতকালে। শীতকাল বিদায় নিয়ে বসন্ত এসে গেলেও তখনও বিদায় নেয়নি রুডি শেলডাকের এই দলটি। ওদের দিকে ক্যামেরা তাক করে বোট খানিক এগিয়ে নিয়ে যেতেই ডানা মেলে কোথায় যেন উড়ে গেল সব। খানিকটা দূরে যেতেই নজরে পড়ল একটি অস্প্রে। অস্প্রে বা মাছমুরাল একটি শিকারী পাখি, অর্থাৎ র্যাপ্টর, যার দৈর্ঘ্য 60 সেন্টিমিটারেরও বেশি এবং ডানা জুড়ে এর আয়তন প্রায় 180 সেন্টিমিটার মতো। আরও খানিকটা এগিয়ে গেলাম, এবার দেখা মিলল স্মুথ কোটেড অটার, অর্থাৎ ভোঁদর বাবাজির সঙ্গে। বালির তটে মহা এসে গড়াগড়ি খাচ্ছিল সে। সাউথ এশিয়ান গ্যাঞ্জেটিক ডলফিন। মূলত জলজ এই প্রাণীটিকে দেখতে গেলে আপনাকে আসতে হবে এই জায়গায়। দক্ষিণবঙ্গের অধিকাংশ নদীতে এই প্রাণীটি মিললেও বর্তমানে তা অত্যন্ত বিপন্নপ্রায়। গ্যাঞ্জেটিক ডলফিন চোখে দেখতে না পেলেও তীক্ষ্ণ শব্দ ছুঁড়ে শিকার বোঝে। দুপুরের রিভার সাফারি শেষ, ঘড়িতে বাজে দুপুর 3টে। তাই রিসর্টে ফিরে লাঞ্চ করে নেওয়ার পালা। এখানে বলে রাখি, সমস্ত খাওয়া দাওয়াই কিন্তু এখানে অর্গ্যানিক এবং অত্যন্ত সুস্বাদু রান্নাবান্না। কিন্তু খেয়ে দিয়ে উঠতে না উঠতেই ঘটল এক অবাক কাণ্ড। তবে রিসর্ট চত্বরে দাঁড়িয়ে শেয়ালের আনাগোনা মোক্ষম এইভাবে টের পাবো স্বপ্নেও ভাবতে পারিনি। বিভিন্ন সময় শেয়ালের ডাক শোনা গেলেও সচরাচর তাদের সামনাসামনি দেখার সুযোগ হয় খুব কম। শেয়াল বন্যপ্রাণী হলেও মানুষের আশেপাশে থাকতে বেশি পছন্দ করে। প্রকৃতি থেকে বিভিন্ন প্রাণী হারিয়ে যাওয়ায় মানুষের উচ্ছিষ্টাংশ এখন তাদের প্রধান খাবার। এই খাবারের জন্য প্রতিনিয়ত তাদের রাস্তার কুকুরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে হয়। শেয়াল অত্যন্ত নিরীহ প্রাণী, ফলে কুকুরের সঙ্গে পেরে ওঠে না, তারা দ্রুত পালিয়ে যায়। আরও নানান ধরনের পাখি এবং সরীসৃপের দেখা মিলল সারাদিনে। পলাশের গালিচায় বসে পাখিদের কলতান শুনতে শুনতে সারাদিনের ক্লান্তি যেন মিলিয়ে গেল এক নিমেষেই। সূর্যি মামাও ক্লান্ত, ঢলে পড়েছে পূব দিগন্তে। পাখিদেরও বাসায় ফেরার পালা। আমরাও ফিরে এলাম রিসর্টে। তবে বেড়াতে গিয়ে বসে থাকতে কি আর ভালো লাগে?
তার উপর বন্যপ্রাণী দেখার সুযোগ থাকলে তো আর কথাই নেই। সন্ধে হতেই মুড়ি আর পাকোড়া খেয়ে পায়ে হেঁটে নাইট সাফারির জন্য বেরোলাম আমরা। দেখতে পেলাম ইন্ডিয়ান স্কোপস আউট। কখনো কখনো যেন সাধারণ জিনিসকেও অসাধারণ লাগে, যেমন মাকড়সার জালটি। দেখতে পেলাম রাতচরা বা নাইট জার। সমস্ত আওয়াজ মিলেমিশে যেন এক গা ছমছমে পরিবেশ। কি অপূর্ব লাগছে দেখুন, ধান গাছের ওপর জমে থাকা ফোটা ফোটা শিশির বিন্দু। শীত ফুরিয়ে এলেও কোনো কোনো গাছে তখনও বাঁধা ছিল কলসি খেজুর রসের জন্য। শীতকালে এলে কিন্তু দুর্দান্ত খেজুর গুড় পাবেন এখানে। রাতে ডিনারের মেনুতে ছিল রুটি, সহযোগে কচি পাঁঠার ঝোল। শেয়ালের ডাক শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়াল নেই।